Surangshala Khumulwngni Nuwai Auditorium Hall Nogo TTADC Politecnic Institute ni Fresher Pandao thangai manjaka Montri Pratima Bhowmik Boshaka Rung Srnai Juk Shano Kahamke Poriwi Shakbai Thang Yakungbai Basawi Manatike Te Hastini Montri Bokrok Narendra Modini Naikul Mumbai Te Montri Okra Dr. Manik Shahani Tudin Mumbai Tripura Hastini Rung Srnai Rokni Bagai Kahamya Prina Haritongo O Pandao Montri Pratima Bhowmik no Karibo Phai Manjaka TTADC Hapangni CEM Purna Chandra Jamatiano Khobui Higher Education Director NC Sharma Akosong নতুন প্রজন্ম মানে নবীনতার প্রতিশ্রুতি নতুন প্রজন্ম মানে অপ্রতিরোধ উদ্যম নতুন প্রজন্ম মানে সচেতনতা প্রতিনিয়ত নিজেদেরকে সমৃদ্ধ করার এক প্রতিযোগিতা নতুন সব সময় আনন্দ দেয় তরুণ সব সময় আমাদেরকে উচ্ছ্বাসিত করে আমাদেরকে উদ্দীপিত করে সেই নতুন এবং তরুণদেরকে আজকে আমরা বরণ করতে এসেছি এবং আমরা এই নবীনদেরকে স্বাগত জানাই অভিনন্দন জানাই বন্দন করছি নমন করছি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি প্রায় 10 বছরে আমাদের এই যুবকদেরকে নিয়ে যে নতুন ভাবে চিন্তা ভাবনা শুরু করেছেন যে আমরা যারা আজকে যুবক আমাদের যে স্বপ্ন আমাদের যে কল্পনা আমরা যেটা স্বপ্ন দেখি যে আমার অধিকার আমাকে পেতে হবে যেটা ভারতবর্ষের বাইরের ছেলেমেয়েরা ছাত্র ছাত্রীরা যেটা অ্যাচিভ করতে পারে আমরা কেন সেটা পারবো না এই যে স্বপ্ন আমরা দেখতাম দেশের যশস্বী প্রধানমন্ত্রী আমাদের এই স্বপ্নটাকে বাস্তবায়িত করছেন আর এমন উদ্যোগ নিয়েছেন যুবদেরকে উৎসাহিত করা তাদের উদ্যমকে বৃদ্ধি করা তার জন্যই তো স্টার্ট আপ ইন্ডিয়া মেক ইন ইন্ডিয়া ডিজিটাল ইন্ডিয়া ফিট ইন্ডিয়া মুভমেন্ট বেটি বাঁচাও বেটি পড়াও সমস্ত কিছু আমাদের এই উদ্যোগ এই সরকার গত 9-10 বছরে আমাদের প্রত্যেকটা নতুন প্রজন্মের যারা যুবরা রয়েছে তাদেরকে তৈরি করার এক প্ল্যাটফর্ম আমাদেরকে দিয়েছে তাই আজকের এই যুবকদের আমরা নবীনদের বরণের যে তাৎপর্য সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আমি মনে করি এবং আর এই নবীনের উৎসবে টিটিএডিসির স্পেশাল ইভেন্টে আমাকে আমন্ত্রিত করেছেন তার জন্য আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা আমি আপ্লুত আপনি অভিভূত আপনাদের আতিথেয়তা আপনাদের যে ছোট একজন ভাই একজন বোন আমাকে এবং আমার ডাইরেক্টর সাহেবকে নিজেদের তৈরি মেয়েটার কি দিয়েছেন মানে উমেন এম্পাওয়ারমেন্ট উপরে চিত্র আমাদেরকে দিয়েছেন আর আমার একটা ছোট্ট ভাই কি দিয়েছেন তেলিয়ামুড়া থেকে আমার একটা ছবি চিত্রাঙ্কন করে ওনারা দিয়েছেন এই যে এই জায়গাতে মেকানিক্যাল সিভিল এবং ইলেকট্রনিকে পড়াশোনা করার পাশাপাশি নিজেদের মধ্যে যে একটা কলা নিজেদের মধ্যে যে একটা নতুনত্ব রয়েছে নিজেদের মধ্যে একটা শিল্পী সত্তা রয়েছে সেটার প্রমাণ ওনারা দিয়েছেন এবং প্রথমে আমাদের নবীনদেরকে স্বাগত জানানোর জন্য যারা গান বাজনা করেছেন প্রত্যেকটার একটা সমাবেশ প্রত্যেকটা জিনিসের একটা মেলবন্ধন শুধু আমরা ইঞ্জিনিয়ারিং কোর্স করার জন্য আসিনি সমাজের প্রত্যেকটা বিষয়কে সমাবেশী করে তোলার যে কলা আমাদের মধ্যে রয়েছে সেটার একটা প্রমাণও
আমরা আজকের স্পেশাল যে ইভেন্ট রয়েছে সেটার মধ্যে আমরা লক্ষ্য করেছি। আমাদের ভারতবর্ষ বিশাল একটা দেশ, যে ভারতবর্ষকে আমরা সাফ সাফারার দেশ হিসেবে বিদেশিরা আমাদেরকে ভাবতেন, যে দেশের শিক্ষার কুসংস্কারাচ্ছন্ন আমরা ছিলাম, সমস্ত বিদেশিরা আজকে ভাবতেন। কিন্তু গত 9-10 বছরে আমরা লক্ষ্য করেছি, গত কয়েকদিন আগে আমরা চন্দ্রায়ন কততে গেছি, কত নম্বর এটা চন্দ্রায়ন কারা করেছে, ইস্যু করেছে, এবং ইস্যুর মধ্যে কারা করেছে, এবং ইঞ্জিনিয়াররা যারা এই জায়গা থেকে পড়াশোনা করে গেছেন তাদের মধ্যে যারা রয়েছেন, আমরা আজকে গর্ব করতে পারি ত্রিপুরা রাজ্যেরও 5 জন কৃতি সন্তান আজকে চন্দ্রায়ন যে যান সেটা ফ্রি আজকে গেল, এবং যার নাম প্রজ্ঞান রাখা হয়েছে। প্রজ্ঞান আমাদেরকে অনেক কিছু অনুসন্ধান করে তথ্য সমৃদ্ধ করে ভারতবর্ষকে বিশ্বের দরবারে 1 নম্বর জায়গায় পৌঁছে দিয়েছেন। এবং দুনিয়া যতদিন থাকবে এবং আমাদের কৃষ্টি সংস্কৃতি এবং আমাদের অনুসন্ধানের মধ্যে রিসার্চের সঙ্গে আমরা যতদিন যুক্ত থাকব ততদিন ভারতবর্ষের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে, যে চাঁদের দক্ষিণ মেরুতে যাওয়ার যদি ক্রেডিট সামর্থ্য কেউ থেকে থাকে, আমার ভারতবর্ষের যুবকরা, আমার ভারতবর্ষের সায়েন্টিস্টরা সেটা করে দেখিয়েছেন। আমার ত্রিপুরা রাজ্যের 5 জন কৃতি সন্তান তোমাদের মতো এই ধরনের কলেজ থেকে পড়াশোনা করে এই ধরনের স্বপ্ন দেখে তারা আজকে শুধু ভারতকে নয় সমস্ত বিশ্বের মধ্যে ভারতকে গৌরবান্বিত করেছেন, সমস্ত বিশ্বের দরবারে ভারতবর্ষকে প্রতিষ্ঠা দিয়েছেন। সোমনাথ চক্রবর্তী, সুব্রত চক্রবর্তী, পঙ্কজ নাথ, নীলাঞ্জন রাউত থেকে 5 জন কৃতি সন্তান আমাদের রাজ্যের সেই একটা অবিস্মরণীয় অদ্ভুত একটা যে স্বীকৃতি আমরা পেয়েছি সেটাতে আমাদের অংশগ্রহণ রয়েছে। এবং আগামী দিন আমি আশা করি এবং বিশ্বাস করি, মানুষ বিশ্বাসে এবং হোপ নিয়ে আমরা বেঁচে থাকি, আশা নিয়ে আমরা বেঁচে থাকি। আমি আশা করি এবং আমি বিশ্বাস করি আমরা যে আজকে স্পেশাল ডেতে এসেছি, আমার সামনে যারা রয়েছেন স্টুডেন্টরা, 300-র উপরে স্টুডেন্ট আমাদের এই কলেজে এখন রয়েছেন, এই 300 স্টুডেন্টের মধ্যে যে কোনো একজনও ইস্যুতে গিয়ে আগামী দিন নতুন কিছু তৈরি করবে, আমাদেরকে গৌরবান্বিত করবে, ভারতকে প্রতিনিধিত্ব করবে। এমন ধরনের যুবক আমাদের মধ্যে রয়েছে, তার জন্য প্রয়োজন অধ্যাবসায়, তার জন্য প্রয়োজন আমার যে ডিটারমিনেশন সেটা আমাদের থাকতে লাগে। এবং যেটা আমার ডাইরেক্টর সাহেব বলেছেন এবং আমার প্রিন্সিপাল সাহেবের সঙ্গে আমি কথা বলেছি, এমন ধরনের যুবক আমাদের মধ্যে রয়েছে, তার জন্য প্রয়োজন অধ্যাবসায়, তার জন্য প্রয়োজন আমার যে ডিটারমিনেশন সেটা আমাদের থাকতে লাগে। এবং যেটা আমার ডাইরেক্টর সাহেব বলেছেন এবং আমার প্রিন্সিপাল সাহেবের সঙ্গে আমি কথা বলেছি, অনেক কিছু জায়গায় আমরা যারা অভিভাবকরা রয়েছি আমরা একটু জায়গায় আমরা একটু চিন্তিত। সে চিন্তিতটা কি, আমাদের 180 জন স্টুডেন্ট এই পলিটেকনিক কলেজে সিট থাকে, আমাদের 148 জন ভর্তি হয়েছে, কিন্তু আমাদের অভিভাবকরা লক্ষ লক্ষ টাকা ব্যয় করে বেঙ্গালুরে, চেন্নাইতে বিভিন্ন জায়গা গিয়ে স্টুডেন্টদের নিজের ছেলে মেয়েদেরকে ভর্তি করতে যান। কিন্তু নিজের জায়গায় আমার আরো একটা গর্বের বিষয়, 8 বছরের একটা ইনস্টিটিউশন টিটিএডিসির যে আমাদের পলিটেকনিক্যাল যে ইনস্টিটিউট, 8 বছরের মধ্যে 2 বছর আমাদের কোভিড ছিল, কিন্তু আমাদের এই কলেজ 2 বার করে ত্রিপুরা রাজ্যের মধ্যে বেস্ট কলেজের শিরোপা এই কলেজ অর্জন করেছে। কিভাবে? আমার যারা শিক্ষক রয়েছেন, ফ্যাকাল্টি রয়েছেন, তাদের অধ্যাবসায় এবং আমাদের যারা স্টুডেন্ট এসছেন তাদের অধ্যাবসায়, দুটোটার যুগলবন্দিতে আমরা 2 বার করে তার থেকে আমরা প্রাইজ পেয়েছি। এবং ত্রিপুরা রাজ্যের মধ্যে আমাদের এই পলিটেকনিক কলেজ একটা গৌরবান্বিত সম্মানের জায়গায় পৌঁছে গেছে। এবং এই বছর অনেক স্টুডেন্ট 75%-এর উপরে আমরা মার্কস পেয়েছি এবং আমরা 3 জনকে ফেলিসিটেশন করেছি, 3 জনকে সিম্বলিক করেছি, কিন্তু তোমরা সবাই ফেলিসিটেশনের যোগ্যতা তোমাদের মধ্যে রয়েছে সেটা আমরা বিশ্বাস করি। এবং আমাদের যে একটা চিন্তা, যে আমার ডাইরেক্টর সাহেব বলেছেন, আমিও বলছি যে আমাদের কি থাকতে হবে, আমরা এই জায়গায় এসেছি মাধ্যমিক পাস করে, কেউ 12 পাস করে এসেছি, হন্য হয়ে না করে। ত্রিপুরা রাজ্যের অনেকগুলি পলিটেকনিক কলেজ রয়েছে,
তার মধ্যে আমরা পড়াশোনা করতে পারি। তার থেকে বেরিয়ে গিয়ে আমরা জবও পাবো, চাকরি পাবো, প্লেসমেন্ট পাবো। প্লেসমেন্টের মধ্যে একটা কি জিআইবিএম এসছে আমাদের এই জায়গাতে, অনেক ডিপার্টমেন্ট, অনেক কোম্পানি আমাদের কাছে আসে। অনেকে ভাবে আমাদের, আমি পার্সোনাল এক্সপিরিয়েন্স বলি, অনেকে ভাবে আমাদের রাজ্যে ছোট ছোট দোকানগুলি যেমন রয়েছে, অনেকে ভাবে বেসরকারি চাকরি মতলব ছোট দোকানে চাকরি করছি, এমন একটা ধারণা অনেকের মধ্যে থাকে। কি থাকে? সরকারি চাকরি। দেশে 140 কোটি, ভারতবর্ষ এখন পৃথিবীর মধ্যে জনসংখ্যা কত? 1 নম্বর না 2 নম্বর? আমরা কত নম্বর? আমরা 1 নম্বর। আগে কি বলা হতো? জনসংখ্যা, জনবিস্ফোরণ, জনসংখ্যা আমাদের জন্য থ্রেট। দেশের যশস্বী প্রধানমন্ত্রী এই নেগেটিভ কথাটাকে কিভাবে পজিটিভ করেছে দেখুন। আমার প্রধানমন্ত্রী কি বলছেন? দেশের 140 কোটি জনসংখ্যা আমার শক্তি, আমার দেশের তাকত। আগে বলা হতো থ্রেট। আর আমার প্রধানমন্ত্রী কি বলছেন? পৃথিবীর সবচাইতে মোস্ট ট্যালেন্টেড ইয়থ, মোস্ট ট্যালেন্টেড যুবক হচ্ছে ভারতবর্ষের যুবক। এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ট্যালেন্টেড যুবক আমাদের দেশে রয়েছে, এবং 65% ইয়থ আমাদের দেশে রয়েছে। এবং এই ইয়তের উপরে আমাদের প্রচন্ড ভরসা, আমাদের প্রচন্ড বিশ্বাস। এবং আমার দেশের প্রধানমন্ত্রী স্বপ্ন দেখেন গরিব, কৃষক, শ্রমিক, মা যারা রয়েছেন সবার স্বপ্নকে বাস্তবায়িত করতে গিয়ে ইনি কি স্বপ্ন দেখছেন? যে 2047 সালে ভারতবর্ষকে পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধশালী বিকশিত রাষ্ট্র হিসাবে যদি আমরা গড়তে যাই, আজকের যারা যুবক, সেই যুবকের উপরে সেই গুরু দায়িত্ব আমরা অর্পণ করছি। তোমরা যারা আমার সামনে বসে রয়েছ, 2047 সালে পৃথিবীর সর্বোৎকৃষ্ট, সবচেয়ে সমৃদ্ধশালী, সবচেয়ে গৌরবশালী, সবচেয়ে বিকশিত ভারত নির্মাণের দায়িত্ব তোমাদের উপরে প্রধানমন্ত্রী দিয়েছেন। এবং তোমাদেরকে সেইভাবে ঢেলে সাজানোর জন্য দেশের যশস্বী প্রধানমন্ত্রী গত 9-10 বছরে আমরা 2014 সালে 2014 পর্যন্ত আমাদের দেশে 16টা আইআইটি ছিল। 2014 পর্যন্ত, 1947 থেকে 2014 পর্যন্ত মাত্র 16টা আইআইটি আমাদের দেশে ছিল। দেশের প্রধানমন্ত্রী আমার যুবকদেরকে তৈরি করার জন্য এই 8-9 বছরে আরো 7টা নতুন আইআইটি তৈরি করেছেন। 1947 থেকে 2014 পর্যন্ত আমাদের দেশে 16টা আইআইটি, আর গত 9 বছরে আমাদের দেশে নতুন 7টা আইআইটি। কাদের জন্য? আমাদের যুবকদের জন্য, যাতে বিশ্বের সঙ্গে কম্পিট করতে পারে তার জন্য প্ল্যাটফর্ম তৈরি করা। দুর্বার গতিতে চলছে, নিরন্তর চলছে সেই প্রসেস। আমরা 2014 পর্যন্ত আমাদের দেশে আইআইএম 13টা ছিল, আজকে আমরা 20টা আইআইএম হয়েছে আমাদের দেশে। কাদের জন্য? আমাদের যুবকদের জন্য, যুব শক্তিকে তৈরি করার জন্য। আমাদের দেশে 2016 পর্যন্ত আমাদের দেশে 8 থেকে 10,000 স্টার্টআপ ছিল। স্টার্টআপ কি? আমার যুবকরা সবচেয়ে ভালো জানে। মাত্র 8 থেকে 10,000 স্টার্টআপ ছিল আমাদের দেশে। স্টার্টআপের কোনো ইকোসিস্টেম ছিল না। আমাদের যারা উদ্যমী, নতুন ফ্রেশার্স যারা পড়াশোনা করে বেরোবে, তারা কিভাবে দেশকে নির্মাণ করবে, নিজের পরিবারকে তৈরি করবে, নিজের জীবিকা নির্বাহ করবে, সেই লক্ষ্যে সরকারের কোনো সলিড ইকোসিস্টেম তৈরি করা ছিল না। 2016 সালে মাননীয় প্রধানমন্ত্রীজি নতুন করে স্টার্টআপের জন্য ইকোসিস্টেম তৈরি করা হয়েছে, তোমরা সবাই জানো। তারপরও আমি বলছি, গত 2016 থেকে 2023 পর্যন্ত, আজকের তারিখ পর্যন্ত আমার দেশে 1.25 লক্ষ স্টার্টআপ তৈরি হয়েছে। 1.25 লক্ষ স্টার্টআপ। আর তার মধ্যে 110 ইউনিকর্ন তৈরি হয়েছে, যারা বিলিনিয়ার্স হয়ে গেছে। কারা? তোমাদের মতো যুবক। আমি যে ডিপার্টমেন্টে রয়েছে সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট, আমার ডিপার্টমেন্টের সঙ্গে 400 স্টার্টআপ আমাদের সঙ্গে কাজ করছেন, এবং এমন কিছু আমাদের যুবক ছেলেমেয়েরা তৈরি করছেন যেটা বিশ্বের কেউ কল্পনা করতে পারে না। আমার স্টার্টআপ কি? আমাদের ডিসেবিলিটি আমার কাছে রয়েছে, আমাদের যে দিব্যাঙ্গ ভাই বোনরা রয়েছে, তাদের জীবনকে সুলভ করতে গেলে আর কিভাবে অ্যাপ্লায়েন্সেস নতুন করে ইনোভেশন করা যায়, তার জন্য আমরা স্টার্টআপকে সঙ্গে নিয়েছি। আমার যারা সিনিয়র সিটিজেন রয়েছে, তাদেরকে কানে শোনার জন্য, তাদের জীবনকে আরো বেশি স্বাচ্ছন্দ্য করা যায়, ইজি টু করা যায়, তার জন্য আমরা স্টার্টআপকে আমাদের সঙ্গে টাই আপ করেছি, এবং 400 স্টার্টআপ আমাদের জন্য। আপনারা জানেন, গত 3 মাস আগে দেশের যশস্বী প্রধানমন্ত্রী আমেরিকাতে গেছেন। আমেরিকার সঙ্গে চুক্তি হয়েছে, আগামী 10 বছরে আমার দেশের 60,000 ইঞ্জিনিয়ার্সকে আমেরিকার একটা কোম্পানি LAM, আপনারা সবাই জানেন, নেটে দেখে নেবেন,
লামের সঙ্গে চুক্তি হয়েছে 60,000 ইঞ্জিনিয়ারকে আগামী 10 বছরে তাদেরকে টেকনিক্যালি তাদেরকে ট্রেনিং দেওয়া হবে এবং বিশ্বমানের যে কাজ আমরা করতে পারি সেই জায়গায় আমাদেরকে পৌঁছে দেওয়া হবে। আপনারা অনেকে জানেন যে ভারতবর্ষ যোগাযোগের মাধ্যমে রাস্তাতে এক্সপ্রেসওয়েতে আমরা কত দূর এগিয়ে গেছি। সমস্ত বিশ্বের যত রাস্তাঘাট আজকে ভারতবর্ষে সে রাস্তাঘাট দেখা যায়। আজকের টেকনোলজি কি? আজকের টেকনোলজি আগে গিয়েছিল একটা পিলারের মধ্যে একটা নেটু দুটা লাইনের ফ্লাইওভার থাকে, দুটা রুট থাকে। আজকের দিনে ভারতবর্ষে এই জানুয়ারি মাসে উদ্ঘাটন হবে, ভারতবর্ষে ফ্লাইওভার উদ্ঘাটন হবে। একটা পিলারের মধ্যে দুইটা লাইন না 8টা লাইনের ফ্লাইওভার উদ্বোধন হবে ভারতবর্ষে। এটা ভারতবর্ষ। আজকের জম্মু কাশ্মীরের যে টানেল তৈরি হয়েছে এটা আইফেল টাওয়ার থেকে অনেক বড়, অনেক উচ্চতায়। কারা তৈরি করেছে? আমার দেশের ইঞ্জিনিয়াররা তৈরি করেছে। সেই একটা কথা প্রচলিত রয়েছে, যখন চন্দ্রায়ন 3 সফল হয়েছে কি যে ইসরোতে বিদেশি কোনো ইঞ্জিনিয়ার নেই, নাসাতে কিন্তু বিদেশের সায়েন্টিস্ট রয়েছে, ইসরোতে কিন্তু বিদেশি সায়েন্টিস্ট নেই। আপনারা কাছ থেকে জেনেছি, সত্যি কিনা ভুল বলছি? হ্যাঁ সত্যি কিনা? তোমাদের সোশ্যাল মিডিয়া থেকে যেটা জানি আমরা, আমাদের ইসরো আমাদেরকে যারা সমৃদ্ধ টোটালি মেক ইন ইন্ডিয়া কারা করেছে, আজকের যারা আমার সামনে প্রেসার্সরা বসে রয়েছে তারাই সেই আগামী দিন সেই জায়গাগুলিকে দখল করবে, সেই জায়গা দিয়ে আমাদের দেশকে তারা সমৃদ্ধ করবে। এবং আমি ব্যক্তিগতভাবে গৌরবান্বিত, কারণ আমিও একটু সায়েন্সের স্টুডেন্ট, তো ল্যাবরেটরিকে খুব পছন্দ করি। আমি এসে জিজ্ঞেস করেছি যে আমাদের ল্যাবরেটরিগুলি কেমন। স্যার এই জায়গাতে প্র্যাকটিক্যাল বেশি হবে। তো আমার প্রিন্সিপাল সাহেব বলেছেন যে এনএসি থেকে আমাদের এই কলেজ গত 2022-এ আমরা 4 কোটি টাকা শুধু আমাদের ল্যাবগুলিকে ডেভেলপমেন্ট করার জন্য পেয়েছি এবং আমাদের কাজ চলছে এবং আমরা ল্যাবরেটরিগুলিকে আপনাদের জন্য ঢেলে সাজানো হয়েছে। তাছাড়া আমাদের যারা স্টুডেন্ট রয়েছে তারা স্মার্ট ক্লাসের ব্যবস্থা নিয়ে শিক্ষা জন্য তারা তৈরি হচ্ছে, একজন স্মার্ট ক্লাসের ব্যবস্থা আমাদের রয়েছে। ইনডোর আউটডোর খেলাধুলার ব্যবস্থা আমাদের এই কলেজে রয়েছে এবং অধিকাংশ স্টুডেন্ট ফার্স্ট ক্লাস মার্কস দিয়ে আমরা পাস আউট হয়েছি এবং নিজের ভবিষ্যৎ নির্মাণের জন্য নিজেদেরকে তৈরি করছি। টিএনজিসিএল হোক, টিএসএসিএল হোক, ওটিটিসি, ওএনজিসি, পিডব্লিউডি, আমাদের সিপিডব্লিউডি, ন্যাপকো, নিলেট সবার মাধ্যমে ট্রেনিংয়ের মাধ্যমে সমস্ত কিছু প্লেসমেন্টের ব্যবস্থা রয়েছে। আরেকটা বিষয় আমি বলতে চাই, সেটা হচ্ছে আমাদের হোম সিকনেস কমাতে হবে। দেশের প্রধানমন্ত্রী কি বলে আমাদেরকে জানেন? আমরা যাতে বিদেশের সঙ্গে কথা বলে কোন কোন কান্ট্রিতে কোন ডিসিপ্লিনে জব অপরচুনিটি রয়েছে বিভিন্ন কোম্পানিতে, আমাদের সব মন্ত্রীদেরকে উনি বলেন যে কোন কান্ট্রিতে কত বেশি স্টুডেন্ট, কত বেশি যুবকদেরকে আমরা পাঠাতে পারি, কত বেশি শ্রমিকদেরকে আমরা পাঠাতে পারি, কত বেশি মানুষকে প্লেসমেন্ট দিতে পারি। সেই ব্যবস্থাগুলিও ভারত সরকারের মন্ত্রীদেরকে দেওয়া হয়েছে। বিভিন্ন জায়গায় প্লেসমেন্টের ব্যবস্থা রয়েছে। কিন্তু আমরা যারা ত্রিপুরার ছেলেমেয়েরা রয়েছি, আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমরা দিল্লিতে গিয়ে থাকতে চাই না, আমরা পুনেতে গিয়ে থাকতে চাই না। আমরা যদি না যাই তাহলে রোজগারটা কিভাবে হবে? তাহলে এত বেশি পড়াশোনা করে আমাদের লাভটা কি? তো সেই হোম সিকনেস থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এবং যেটা প্রথমে বলেছিলাম, আমরা ব্যাঙ্গালোরে, পুনেতে, চেন্নাইতে গিয়ে ইঞ্জিনিয়ারিং, পলিটেকনিক পড়াশোনা করার জন্য যাই। কিছু কিছু মা বাবা সর্বশান্ত হয়ে আসে দালালদের চক্করে গিয়ে। আর আমার রাজ্যে আমবাসা হোক, বাগবাসা হোক, আমার পলিটেকনিক টিটিএডিসি হোক, অনেক জায়গায় আমাদের সিট খালি থাকে। এই জায়গাটা থেকে আমাদের বুঝতে হবে এবং আমরা আগামী দিন যেভাবে হোক আমরা সরকার, আমরা নিজেরা তৎপর রয়েছি যে আমাদের রাজ্যের ছেলে মেয়েদেরকে বিভিন্ন বাইরের মাল্টি ন্যাশনাল কোম্পানির মাধ্যমে তাদেরকে কিভাবে প্লেসমেন্ট দেওয়া যায় আমরা তৎপর রয়েছি। তোমরা নিজেদেরকে, যারা আজকে আমার কথা শুনছো এবং যারা বাইরে থেকে আমার কথা শুনবে, সবাইকে বিনম্রভাবে অনুরোধ করছি আমরা ভারতবর্ষের যে কোনো জায়গায়, ভারতবর্ষের বাইরে যদি আমাদের প্লেসমেন্ট মিলে আপনারা যাবেন। মা বাবাদেরকে অনুরোধ করছি, তাহলে আপনারা যারা আজকে রয়েছেন, আপনাদের সামনে আমি কথা বলছি, আপনারা শুধু কোনো পরিবারকে বিকশিত করবেন না। কোনো ছেলে মেয়ে বা আমরা একটা পরিবারের সম্পত্তি নয়,
আমাদের এক একটা সন্তান দেশের সম্পদ, সমস্ত দেশের সম্পদ। আজকে নীরজ চোপড়া বলুন, ইসরো সায়েন্টিস্টরা বলুন, দেশকে গৌরবান্বিত করেনি? তারা কি নিজের পরিবারের সম্পত্তি? না, আমার দেশের সম্পত্তি। আজকে দেশের প্রধানমন্ত্রী কনসেপ্টটা চেঞ্জ করে দিয়েছেন। আপনাদের টপিকের বাইরে ছোট্ট একটা কথা বলছি, আপনারা বুঝবেন। আমার মা, আমার দিদি, আমার কোনো বোন সদ্য সন্তান জন্ম দেবেন, গরিব, ওনার কাছে অর্থের অভাব। মোদিজি কি চিন্তা করেন? যদি মা সুস্থ থাকে তাহলে সুস্থ সন্তান জন্ম দেবে। মাটাও দেশের সম্পদ। সুস্থ যে বাচ্চারা জন্ম হবে, আগামী প্রজন্ম, সেটা আমার দেশের সম্পদ। তাহলে মা সুস্থ থাকলে সুস্থ বাচ্চা জন্ম হবে। তার জন্য প্রধানমন্ত্রী প্রথম বাচ্চা যে জন্ম দেবে মাকে 5,000 টাকা করে তার পুষ্টিকর খাদ্যের জন্য তাকে দেওয়া হয় তার অ্যাকাউন্টে ডিবিটি করে। কত বেশি চিন্তা করেন। আর গত 2022 সালে কি করেছেন? যে মা যদি প্রথম সন্তান কন্যা সন্তান জন্ম দেয়, মা যদি প্রথম সন্তান কন্যা সন্তান জন্ম দেয়, দ্বিতীয় সন্তান জন্ম দেওয়ার আগে আমি মায়ের পুষ্টিকর খাদ্যের জন্য 6,000 টাকা পাঠাবো, ডিবিটির মাধ্যমে মায়ের অ্যাকাউন্টে পাঠায়। এটা বলার তাৎপর্য হচ্ছে যে আমরা যারা নিজের পরিবারের কথা চিন্তা করছি, আমরা শুধু নিজের পরিবারের নয়, আমার দ্বারা আমার পাড়া, আমার গ্রাম, আমার সাব ডিভিশন এবং আমার রাজ্য, আমরা 1 কোটি টাকা পর্যন্ত তাদেরকে প্রথমে তাদেরকে সাপোর্ট আমরা করছি। এবং দেশের যশস্বী প্রধানমন্ত্রীর সাপোর্টে আজকে লক্ষ লক্ষ, কি বলছেন, জব সিকার নেই, জব লেনে वाला নেই, জব দেনে वाला বনো। নকরি মানে আমরা চাকরি দিতে পারি, এমন স্থিতিতে আমরা পৌঁছতে পারি। আরেকটা বিষয়, যেটা আরেকটা কষ্টের বিষয় আমাদের রাজ্যে, যে সরকারি চাকরি লাগে, বেতন কত? 10,000, বেতন কত? 15,000। কিন্তু মাল্টি ন্যাশনাল কোম্পানি আমাদের জন্য দরজা খুলে রেখেছেন, বিশেষ করে ইঞ্জিনিয়ারদের জন্য। ইঞ্জিনিয়াররা, বাস্তুকার যারা রয়েছে, তারা নতুন কিছু প্রকৌশলী প্রযুক্তি তোমাদের কাছে রয়েছে। তোমরা, তোমাদের নেতৃত্বে ভারত নির্মাণ হচ্ছে। আজকে বন্দে ভারত 2014 পর্যন্ত আমাদের দেশে বন্দে ভারত ছিল কিনা বলো? বন্দে ভারতের কোনো কনসেপ্টই ছিল না আমাদের কাছে। আমরা বন্দে ভারতে জিরো ছিলাম। ট্রেন, আজকে দেশে 34টা বন্দে ভারত ট্রেন চালু হয়েছে। সবচেয়ে আনন্দের বিষয়, যখনই কিছু নতুন তৈরি হয়, ভালো কিছু দেয়া হতো, আমাদের দেশে দিল্লিতে, মুম্বাইতে, হায়দ্রাবাদে, বেঙ্গালুরে, এইসব জায়গাতে তৈরি হতো। ওইসব রাজ্যগুলিকে, ওইসব শহরগুলিকে সিলেকশন করা হতো, 5টা প্রায়োরিটি দেওয়া হতো। আজকে বন্দে ভারত আমার গুয়াহাটিতে দেওয়া হয়েছে। শিলিগুড়ি বন্দে ভারত, আজকে গুয়াহাটি শিলিগুড়িতে বন্দে ভারত চলছে। আরো বেশি আশ্চর্যের বিষয়, আনন্দের বিষয়, বন্দে ভারতের যে কোচগুলি তৈরি হয়, ভারতবর্ষের বাইরে তৈরি করার কথা ছিল না, কিন্তু দেশের যশস্বী প্রধানমন্ত্রী বলছেন মেক ইন ইন্ডিয়া। মেক ইন ইন্ডিয়া কারা করবে? আমার দেশের, আমার সামনে যারা যুবকরা রয়েছে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার যারা রয়েছেন, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার যারা রয়েছেন, তারা সবাই সম্মিলিতভাবে সে বন্দে ভারত তৈরি করেছেন। আপনারা জানলে খুশি হবেন, এক একটা বন্দে ভারত তৈরিতে 55 কোটি টাকা। বিদেশে তৈরি করলে 55 কোটি টাকা বেশি লাগতো। আমার দেশের যারা বাস্তুকার, আমার দেশের যারা ইঞ্জিনিয়ার, তারা 55 কোটি টাকা কম ব্যয়ে এক একটা বন্দে ভারত ভারতবর্ষের জন্য নির্মাণ করে দিয়েছেন। একটা নতুন ভারতবর্ষ। কিসের ভারতবর্ষ? আপনাদের ভারতবর্ষ, আপনাদের স্বপ্নের ভারতবর্ষ। যে কল্পনা করতেন ভারতবর্ষকে বলো 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 সবে, শতবেণু বেণুরবে ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। আপনাদের যে স্বপ্ন দেখতেন, আমি যে স্বপ্ন দেখতাম, এবং আমি ব্যক্তিগত আমার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি জানতাম এবং আমি বুঝতাম এটা তো কবির কল্পনা। আমার দেশ যে আগে সোনে কা চিড়িয়া ছিল, সুলতান মাহমুদ 17 বার ভারত আক্রমণ করেছিল। যারা সে ভারতের সোনেকে চিড়িয়া যেটা ছিল, এটা আগে ছিল, বর্তমানে আমাদের দ্বারা সম্ভব হবে না, যেটা আমিও একবার মেনে নিয়েছিলাম। কিন্তু দেশের যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় মোদিজি প্রধানমন্ত্রী হওয়ার পরে আমরা স্বপ্ন দেখতে শুরু করেছি। কি স্বপ্ন? সমস্ত পৃথিবীকে শাসন করার ক্ষমতা আমাদের কাছে রয়েছে, আমাদের মেধা রয়েছে, আমাদের কাছে কৃষ্টি রয়েছে, আমাদের সংস্কৃতি রয়েছে, আমাদের কাছে পরিশ্রম রয়েছে। পরিশ্রমের পরাকাষ্ঠা দিয়ে গত 9 বছরে সমস্ত পৃথিবী থেকে আমরা রাজত্ব করছি। আজকে যদি কোনো জায়গাতে যুদ্ধ হয়, ভারতের মধ্যস্থতাকে মানুষ স্বীকার করে। এই জায়গায় আমরা পৌঁছে গেছি। আমরা G20-র সভাপতিত্ব করেছি, এবং G20-র যে সভাপতিত্ব আমরা করেছি,
সেটা সফল সভাপতিত্ব। অনেকে বলে 4100 কোটি টাকা কেন খরচা করা হয়েছে। আপনাদের মনে, আপনারা যুবক, আপনারা ভারতবর্ষের প্রজন্ম, আজকের যুবক ভারতবর্ষের ভাগ্য বিধাতা, নতুন ভারতবর্ষের ভাগ্য বিধাতা। আপনাদের মনে কি প্রশ্ন জাগে? কষ্ট হয় তাদের জন্য যারা কমনওয়েলথ গেমস একটা অপশন ছিল, যেটা অপরচুনিটিতে বদল করতে পারতাম, সেই অপরচুনিটিকে আমাদেরকে বদনাম করে দিয়েছে। আজকে G20 একটা অবসর আমরা পেয়েছি। গত 1 বছরে সমস্ত পৃথিবী থেকে 1 লক্ষ প্রতিনিধি ভারতবর্ষে এসছে এবং ভারতবর্ষের 55টা শহরে এবং আমার রাজ্যের আগরতলা শহরে পর্যন্ত G20-র বাইরের ডেলিগেট আমার রাজ্যে এসছে এবং তাদেরকে আমার রাজ্যের প্রত্যেকটা শহরের ভারতবর্ষের কোনায় কোনায় 55টা জায়গাতে ওনারা সে মিটিংগুলি হয়েছে এবং সেই জায়গা সেই রাজ্যের ট্রেডিশনাল জিনিস দিয়ে তাদেরকে আমরা অভ্যর্থনা জানিয়েছি। ট্রেডিশনাল খাবার দিয়ে তাদেরকে সেই ডিলিশিয়াস ডিশ দিয়ে আমাদের দেশের সঙ্গে পরিচিত করেছি। যেটা আগে কোনো ধরনের প্রোগ্রাম হতো দিল্লি বেসড হতো, দিল্লির বাইরে বড় ধরনের কোনো কার্যক্রম করা হতো না। আজকে G20-র 55টা শহরে হওয়াতে সমস্ত পৃথিবী ভারতবর্ষের কৃষ্টি সংস্কৃতি, আমাদের ঋষা, আমাদের হজাগিরি, আমাদের যে খাদ্য, তার সঙ্গে সমস্ত বিশ্বের পরিচিতি লাভ হয়েছে। এবং গত মাসের 9-10 তারিখে G20-র যেটা সমাপন অনুষ্ঠান হয়েছে, সেই জায়গায় যারা এসছেন তারা দেখে অভিভূত, আপ্লুত এবং আপনাদের আশীর্বাদে আমারও সুযোগ হয়েছে তাদের সঙ্গে একটা মিটিংয়ে মিলিত হওয়ার। এবং অদ্ভুত এক অনুভূতি, নাইজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী, সুইজারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী এবং হল্যান্ডের উপপ্রধানমন্ত্রী, এই 3 জনের সঙ্গে এবং বাংলাদেশের হাই কমিশনার 4 জনের সঙ্গে আমার গেট টুগেদারটা ছিল। তাদের সঙ্গে সবার সঙ্গে আমরা কথা বলেছি। কি এক অদ্ভুত সিস্টেম আপনারা তৈরি করেছেন। আমার যারা ইঞ্জিনিয়ার্সরা, আমার যারা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন, কি নতুন, আমরা নাইজেরিয়ান ভাষাতে কথা বলতে পারবো না। নাইজেরিয়ানরা ইংরেজি জানে না, বলে না, তাহলে আমি হিন্দি বলবো, নতুবা ইংলিশ বলবো, নতুবা বাংলা বলবো। ওনাদের কি কিভাবে আমাকে কমিউনিকেট করতে হবে? একটা অ্যাপ, G20 অ্যাপ তৈরি করা হয়েছে। অ্যাপের মধ্যে যদি আমি বলি আপনি কেমন আছেন, আপনি কোন জায়গা থেকে এসেছেন, ভারতবর্ষ আপনার কেমন লাগছে, আমি যদি এটা বলে দিই এবং নাইজেরিয়ান ভাষা যদি জাপানিজ ভাষা আমরা দিয়েছি, নাইজেরিয়ান ভাষাতে ট্রান্সলেট করে ওনাকে সেই শব্দটা নাইজেরিয়ান ভাষাতে ট্রান্সলেট করে দেওয়া হয়েছে। প্রত্যেকটা কান্ট্রি যারা এসছেন ভাষাকে ট্রান্সলেট করার জন্য একটা অ্যাপ তৈরি হয়েছে এবং অ্যাপের মাধ্যমে যখন লাস্টে তারা শেষের দিকে তারা গেছেন, অনেকে বলে গেছেন যে ভারতের বর্ষের দ্বারা যে কোনো কাজ সম্ভব, ভারতবর্ষ সবকিছু করতে পারে। আজকের ভারতবর্ষ দুনিয়ার সর্বোৎকৃষ্ট রাষ্ট্র হিসেবে পরিগণিত। আমরা ইঞ্জিনিয়ার, আপনারা জানেন